রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় দ্বাদশ বিএম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময়ে আমি মাহানাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাস নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই সমাস অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে, অর্থাৎ প্রত্যয়, উপসর্গ এবং সমাস, এই তিনটি অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকে, তোমাদের যে কোনো একটির উত্তর করতে হয় এবং এই সমাস থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকেই। কাজেই এই অধ্যায়টি তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত তোমরা করবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসো যে এই সমাস শব্দটিকে ভাঙলে আমরা কি পাই। সমাস শব্দটিকে ভাঙলে আমরা দেখো, সম, দেখো অস, সমাস শব্দটিকে ভাঙলে আমরা সম যোগ অস এবং ঘয়ও পাই। অস হলো তোমার প্রকৃতি এবং ঘয়ও হলো প্রত্যয়। যে প্রকৃতি এবং এটা হলো প্রত্যয়। পরে ঘয়ও বাংলায় এসে অ হয়ে গেল। এই প্রকৃতি এবং প্রত্যয়, অস এবং ঘয়ও, এটা দুটো মিলে হয়ে যায় আস। আস এবং আস এর পূর্বে সম উপসর্গটি যুক্ত করলে আমরা পাই সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সমাস শব্দটিকে ভাঙলে তোমরা দেখো, খেয়াল করো আমরা কি পাই। সম হলো উপসর্গ, অস হলো প্রকৃতি এবং ঘয়ও হলো প্রত্যয়। এই অস এবং ঘয়ও মিলে হয়ে গেল আস এবং আসের পূর্বে সম উপসর্গটি যুক্ত করে আমরা সমাস পেলাম এবং এই ঘয়ও বাংলায় এসে অ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো আমরা সমাস কাকে বলে জেনে নিই। সমাস কাকে বলে? যে পারস্পরিক অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাস বলে। তাহলে খেয়াল করো, দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাস বলে। যেমন উদাহরণগুলো খেয়াল করো, যে রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন। অথবা দেখো, যে বিলাত হইতে পাত্রের সহিত তাহার বিবাহ হইবে। বাক্য দুটি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, যে রাজা সিংহ চিহ্নিত আসনে বসে আছেন এবং বিলাত হইতে পাত্রের সহিত তাহার বিবাহ হইবে। এই বাক্য দুটির মধ্যে কিন্তু আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলে ফেলেছি, এজন্য বাক্য দুটি কিন্তু শুনতে ভালো লাগছে না, অর্থাৎ বাক্য দুটি শ্রুতিমধুর হয়নি। কিন্তু আমরা শিখেছি যে সমাস কি করে, যে একাধিক পদকে একপদীকরণ। তাহলে দেখো, এই যে প্রয়োজনের অতিরিক্ত যে কথাগুলো বলেছি সেগুলো দেখো, সিংহ চিহ্নিত আসন,
এটাকে যদি আমরা সংক্ষেপে বলি সিংহাসন। তাহলে কি হচ্ছে? সিংহাসন। তাহলে বাক্যটি যদি আমরা এভাবে বলি, রাজা সিংহাসনে বসে আছে। হ্যাঁ, এটা যেমন একদিকে ছোট হয়েছে বাক্যটি, আবার শুনতে কিন্তু ভালো লাগছে, আবার নতুন একটি শব্দ তৈরি হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু মনে রাখবে, সমাস কিন্তু শব্দ গঠনের একটি অন্যতম প্রক্রিয়া। বাংলা ভাষায় আমরা কিন্তু নতুন নতুন শব্দ এই সমাসের মাধ্যমে পেয়ে থাকি। তাহলে একটি নতুন শব্দও পেলাম, বাক্যটি ছোট হলো, সংক্ষেপ হলো এবং কানে শুনতে ভালোও লাগছে, অর্থাৎ শ্রুতিমধুর হয়েছে। দ্বিতীয় লাইনটি দেখো, বিলাত হইতে ফেরত। বিলাত হইতে ফেরত। বিলাত হইতে ফেরত পাত্রের সহিত তাহার বিবাহ হইবে। এই যে বিলাত হইতে ফেরত, হ্যাঁ এই কথাটি শুনতে ভালো লাগছে না। হ্যাঁ, কেননা এখানে প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলা হয়েছে, অনেক বেশি শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। এই জন্য বাক্যটি যেমন শুনতেও ভালো লাগছে না, আর হলো অনেক বড় হয়েছে। এখন যদি আমরা বলি যে বিলাত ফেরত পাত্রের সহিত তাহার বিবাহ হইবে, তাহলে এই বাক্যটি একদিকে যেমন শুনতেও ভালো লাগছে, বাক্যটি ছোট হয়েছে এবং নতুন একটি শব্দ বিলাত ফেরত আমরা পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে বুঝতে পারলে যে পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাস বলে। এই যে দুই বা ততোধিক পদকে একপদীকরণ করা হয়েছে, বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত। হ্যাঁ, তাহলে সমাস কাকে বলে তোমরা জেনে গেলে। এখন আসো আমরা সমাসের পরিভাষা সম্পর্কে জেনে নিই। সমাসের পরিভাষা। সমাসের পরিভাষা। সমাসের পরিভাষাগুলো কি? প্রথমে আসো সমস্যমান পদ। সমস্যমান পদ। সমস্যমান পদ কাকে বলে? সমাস প্রক্রিয়ায় যে যে পদ মিলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি গঠিত হলো তাকে বলা হয় সমস্যমান পদ বলা হয়। তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলা হয়। যেমন দেখো, যিনি রাজা তিনি ঋষি। যিনি রাজা তিনি ঋষি। ঋষি। হ্যাঁ, এখানে খেয়াল করো যে রাজস্বী। তাহলে কি হলো? সমস্যমান পদ, যে যে পদ মিলে এই সমস্ত পদটি গঠিত হয় সেই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। যেমন দেখো, এই যে যিনি রাজা তিনি ঋষি, এগুলো প্রত্যেকটি এক একটি সমস্যমান পদ। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমস্ত পদ কাকে বলে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই যে সমস্যমান পদ মিলে যে নতুন পদটি গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। একটু আগে আমরা পড়লাম সমস্যমান পদ। সমস্যমান পদগুলো কোনটি? এই যে যিনি রাজা তিনি ঋষি, এই যে প্রত্যেকটি এক একটি সমস্যমান পদ। এই সমস্যমান পদ মিলে গঠিত হচ্ছে এই সমস্ত পদ রাজস্বী। এই রাজস্বীটা হচ্ছে তোমার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। অর্থাৎ এই সমস্যমান পদ মিলে একটা নতুন পদ, নতুন শব্দ বা নতুন পদ সৃষ্টি হলো, যেটা কিনা রাজস্বী। তাহলে
আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কি জানলাম, যে সমসমান পদ মিলে যে নতুন পদটি গঠিত হয় সেটাই হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাস বাক্য কাকে বলে? ব্যাস বাক্য, ব্যাস বাক্য এই সমস্ত পদটাকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যায় সেটি হলো ব্যাস বাক্য, অথবা সমসমান পদগুলো মিলে যে বাক্যটি তৈরি হয় সেটি হচ্ছে ব্যাস বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সমসমান পদ আর ব্যাস বাক্য কিন্তু গুলিয়ে ফেলবে না। সমসমান পদ হলো কি, যে এই পদগুলোকে, ব্যাস বাক্যের প্রত্যেকটি পদগুলোই এক একটি সমসমান পদ, আর এই সমসমান পদ মিলে যে বাক্যটি গঠিত হলো সেটাই হচ্ছে ব্যাস বাক্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, যিনি রাজা তিনি ঋষি, এটা একটা ব্যাস বাক্য। যিনি রাজা তিনি ঋষি, এটা একটা ব্যাস বাক্য। আর রাজস্ব হলো সমস্ত পদ, আর যিনি রাজা তিনি ঋষি এক একটি সমসমান পদ। তাহলে তোমাদের পরিষ্কার যে সমসমান পদ কি? যিনি রাজা তিনি ঋষি এক একটি সমসমান পদ, আর যিনি রাজা তিনি ঋষি এটা পুরাটা মিলে একটা বাক্য, এবং এই বাক্যটি হলো ব্যাস বাক্য। আর এই সমসমান পদ মিলে যে নতুন পদটি তৈরি করলো সেটি হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখন আসো পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ এবং পরপদ কি? এই সমস্ত পদটিকে ভাঙলে আমরা কি পাই? এই সমাসবদ্ধ পদটিকে আমরা ভাঙলে পাই রাজা এবং ঋষি। রাজস্বীকে ভাঙলে আমরা পাই রাজা এবং ঋষি। এই রাজাটা হলো পূর্বপদ এবং ঋষি হলো পরপদ। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটিকে ভাঙলে আমরা দুটো অংশ পাই, দুটো পদ পাই। সেই দুটো পদের প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ এবং পরের পদটিকে বলা হয় পরপদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমাস নির্ণয় করতে গেলে এই সমাসের পরিভাষাগুলো কিন্তু তোমাদের ভালো মতো আয়ত্তে আসতে হবে, তা না হলে কিন্তু তোমরা সমাস নির্ণয় করতে তোমাদের অসুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাস প্রক্রিয়ায় কোনো সমস্ত পদের মধ্যে দেখা যায় কোনোটির মধ্যে পূর্বপদের অর্থের প্রাধান্য ঘটেছে, কোনোটির মধ্যে পরপদের অর্থের প্রাধান্য ঘটেছে, কোনোটির মধ্যে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য ঘটেছে, আবার কোনোটির মধ্যে এই পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থের প্রাধান্য না ঘটিয়ে অন্য কোনো অর্থের প্রাধান্য ঘটেছে। তো এই হিসাবে অনেক ব্যাকরণবিদ সমাসকে 4 ভাগে ভাগ করেছেন। তারা দেখিয়েছেন যে দ্বিগু সমাসকে তারা কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন এবং কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। সেই হিসাবে বাদ গেল দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস। তো সমাস গিয়ে তখন দাঁড়ালো 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং অব্যয়ীভাব সমাস। এটা হলো কোনো কোনো ব্যাকরণবিদের মতে। খেয়াল করো, সমাস যে 4 প্রকার, এটা কোনো কোনো ব্যাকরণবিদের মতে তারা দ্বন্দ্ব সমাস, এখানে হলো পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্য। পরপদের অর্থের
প্রাধান্য। তারপরে দেখো তৎপুরুষ সমাস। পরপদের অর্থের প্রাধান্য। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য। পূর্বপদে অর্থের প্রাধান্য। এরপরে আসো বহুব্রীহি সমাস। পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোনো অর্থের প্রাধান্য। অন্য কোনো অর্থের প্রাধান্য। প্রাধান্য পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অনেক ব্যাকরণবিদের এই মতামত যে তারা অর্থের বিচারে তারা দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করেছেন এবং কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসে অন্তর্ভুক্ত করেছেন। সে হিসাবে বাদ যায় দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস। তাহলে সমাস গিয়ে দাঁড়ালো 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসে হলো পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য পায়, আর তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য পায়। অব্যয়ীভাব সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং এই অব্যয়ের অর্থ প্রাধান্য পায়, এবং বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটি অর্থের প্রাধান্য না ঘটিয়ে অন্য কোনো অর্থের প্রাধান্য ঘটে। তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রচলিত ব্যাকরণে যে সমাস 6 প্রকার সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাস 6 প্রকার আলোচনা করার পূর্বে চলো আমরা সমস্ত পদটি লেখার নিয়মটি আমরা জেনে নিই, যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি কিভাবে লিখতে হবে। হ্যাঁ, সমাসবদ্ধ পদটি মূলত এক পদ হিসাবে লেখা হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় আমরা বিভিন্নভাবে লিখে থাকি। তোমরা একটু খেয়াল করো যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি লেখার নিয়ম। সমস্ত পদ বা পদ লেখার নিয়ম। প্রথম আসলো নিরেট এক পদ হিসাবে। নিরেট এক পদ হিসাবে সমাসবদ্ধ বা সমস্ত পদটি এক পদ হিসাবে কোনো কোনো সময় লেখা হয়ে থাকে। যেমন দেখো, জন্ম ও মৃত্যু অথবা সময় সংক্রান্ত সূচি,
সময় সংক্রান্ত সূচি, সময়সূচি। ডিরেক্ট এক পদ হিসেবে লেখা হয়ে থাকে সমস্ত পদটি, সমাসবদ্ধ পদটি নিরেট এক পদ হিসাবে। যেমন দেখো সময় সংক্রান্ত সূচি, সময় সূচি। হ্যাঁ, কিন্তু কখনো কখনো উচ্চারণ বা অর্থ বিভ্রান্তি ঘটার আশঙ্কায় এই পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন বসিয়ে এই সমস্ত পদটিকে লেখা হয়ে থাকে। 2 নম্বরটি দেখো, উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসিয়ে করা হয়। অর্থাৎ অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় তোমার সেই পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন বসিয়ে সমস্ত পদটি লেখা হয়ে থাকে। যেমন দেখো স্কুল ও কলেজ, খেয়াল করো, স্কুল ও কলেজ, স্কুল মাঝখানে হাইফেন দিয়ে কলেজ। যদি মাঝখানে হাইফেন না দেওয়া হতো তাহলে কি হতো? তাহলে আমরা কি করতাম? আমরা অনেক সময় করতে পারতাম যে স্কুল অফ লেজ, স্কুল অফ লেজ। হ্যাঁ, এই যে অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় এই দুই পদে, পূর্বপদ এবং পরপদে মাঝখানে হাইফেন বসিয়ে সমস্ত পদটি লেখা হয়। এরপরে আসো 3 নম্বর নিয়মটি কি, যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দুটো পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন বসানো হয় না, দুটো পদকে আলাদাভাবে লেখা হয়ে থাকে। যেমন দেখো ঘি দিয়ে ভাজা, ঘি দিয়ে ভাজা, এটা হবে ঘিয়ে মানে দুটো পদের মাঝখানে হাইফেনও থাকলো না, দুটো পদকে পূর্বপদ এবং পরপদকে আলাদাভাবে লেখা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমাসবদ্ধ পদটি বা সমস্ত পদটি লেখার নিয়মটি জানলাম, যে নিরেট এক পদ হিসাবে। হ্যাঁ, এরপরে আসো উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় দুটো পদের মাঝখানে হাইফেন বসিয়ে, আর হলো কোনো কোনো ক্ষেত্রে দুটো পদের মধ্যে হাইফেন বসানো হয় না, দুটো পদকে আলাদাভাবে লেখা হয়। তো এই 3টি নিয়মে আমরা সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি লিখে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো সমাস 6 প্রকার আমরা জেনে নিই। সমাসের শ্রেণীবিভাগ দেখো,
শ্রেণীবিভাগ। 1 নম্বরে আসো দ্বিগু সমাস। দ্বিগু সমাস কি? সমাহার বা সমষ্টি অর্থে বা সমষ্টি অর্থে। দ্বিগু সমাস সমাহার বা সমষ্টি অর্থে যে সমাস হয় সেটাই হচ্ছে দ্বিগু সমাস, অর্থাৎ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের সমাহার বা সমষ্টি অর্থে যে সমাসটি গঠিত হচ্ছে সেটা হচ্ছে দ্বিগু সমাস। এরপরে আসো অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে বিশেষ্য বিশেষণের খেলা। বিশেষ্য বিশেষণ। বিশেষ্য বিশেষণ অর্থাৎ কর্মধারয় সমাসে কখনো কখনো পূর্বপদে বিশেষ্য থাকে, কখনো কখনো বিশেষণ থাকে, আবার পরপদেও কখনো কখনো বিশেষ্য থাকে, কখনো কখনো বিশেষণ থাকে, এবং এই বিশেষ্য এবং বিশেষণ মিলে যে নতুন পদটি গঠিত হয় সেটাও কিন্তু বিশেষ্য বা বিশেষণ হয়ে থাকে। অর্থাৎ কর্মধারয় সমাস যেন বিশেষ্য বিশেষণের খেলা। এখন আসো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস বিভক্তি লোপের খেলা। বিভক্তি লোপ পায়। তৎপুরুষ সমাসে কিন্তু বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য ঘটে। অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদের অর্থে প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদে অব্যয় থাকে। পূর্বপদে অব্যয় থাকে। পূর্বপদে অব্যয় থাকে এবং এই অব্যয়ের অর্থ কিন্তু প্রাধান্য পায়। এখন আসো বহুব্রীহি সমাস। অন্য অর্থের প্রাধান্য পায়। অন্য অর্থের প্রাধান্য পায়। অর্থাৎ বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদের কোনোটি অর্থ প্রাধান্য না ঘটিয়ে অন্য কোনো অর্থের প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বন্দ্ব সমাসে কিন্তু পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য পায়। তাহলে কি হচ্ছে? পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য। প্রাধান্য
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করবে, এই বহুব্রীহি সমাস এবং দ্বন্দ্ব সমাস কিন্তু বিপরীতধর্মী। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থের প্রাধান্য পায়, মানে দুটোই অর্থ ঠিক থাকে। আবার বহুব্রীহি সমাসে কিন্তু পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ প্রাধান্য না ঘটিয়ে অন্য কোনো অর্থের প্রাধান্য ঘটে। কাজেই এই দুটো পদ কিন্তু বিপরীত, এই দুটো সমাস কিন্তু বিপরীতধর্মী। হ্যাঁ, বহুব্রীহি সমাস এবং দ্বন্দ্ব সমাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি জানলাম যে সমাস কাকে বলে, পরস্পর অর্থসঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদের একপদীকরণকে সমাস বলে। এই সমাস ভাষাকে শ্রুতিমধুর করে। সমাস নতুন একটি শব্দ গঠন করে, অর্থাৎ শব্দ গঠনের একটি অন্যতম প্রক্রিয়া হচ্ছে সমাস। সমাসের মাধ্যমে আমরা বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠন করতে পারি। একাধিক পদকে একপদীকরণ করে, অর্থাৎ ভাষাকে সংক্ষিপ্ত করে এবং শ্রুতিমধুর করে। এই সমাসের নির্ণয় করতে গেলে আমাদের সমাসের পরিভাষাগুলো আমরা শিখলাম। সেটা কি, যে সমস্যমান পদ কাকে বলে, যে যে পদ মিলে সমাস প্রক্রিয়ায় যে পদ মিলে সমস্ত পদটি গঠিত হয় বা নতুন পদটি গঠিত হচ্ছে, সেই পদগুলোর প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। আর এই সমস্যমান পদ মিলে যে বাক্যটি গঠিত হচ্ছে সেটা হচ্ছে ব্যাস বাক্য। আর এই সমস্যমান পদগুলো মিলে যে সমস্ত পদটি তৈরি হচ্ছে, যে নতুন পদটি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর এই সমাসবদ্ধ পদটিকে ভাঙলে আমরা দুটো পদ পাই, পূর্বপদ এবং পরপদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসগুলো তোমাদের ভালো মতো মাথায় রাখতে হবে, তাহলেই কেবল আমরা সমাস নির্ণয় করতে পারব। আর এই সমস্ত পদটিকে আমরা কিভাবে লিখব সেটাও আমরা জানলাম, যে নিরেট এক পদ হিসাবে। সমস্ত পদটি মূলত কিন্তু একপদই হওয়ার কথা, কিন্তু কখনো কখনো অর্থের উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় এই পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন বসিয়ে করা হয়। হ্যাঁ, আবার নিরেট এক পদ হিসাবেও করা হয়। হ্যাঁ, এরপরে কোনো কোনো সময় দুটো পদের মধ্যে হাইফেনও বসানো হয় না, আলাদাভাবে লেখা হয়। হ্যাঁ, তো এইভাবে আমরা সমস্ত পদটিকে এই তিনটি নিয়মে লিখতে পারি। নিরেট এক পদ হিসাবে, কখনো কখনো পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন বসিয়ে, এবং কখনো কখনো দুটো পদকে আলাদাভাবে লেখা যায়। আর এই যে কখনো কখনো পূর্বপদের প্রাধান্য, কখনো কখনো পরপদের প্রাধান্য, এই হিসাবে অনেক ব্যাকরণবিদ সমাসকে 4 ভাগে ভাগ করেছেন। তারা দেখিয়েছেন যে দ্বিগু সমাস কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, এবং কর্মধারয় সমাসকে তারা তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছেন। সেই হিসাবে গিয়ে দাঁড়ালো সমাস 4 প্রকার। হ্যাঁ, তারা দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস, এই 4 ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, তবে প্রচলিত নিয়মে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। এই 4 প্রকার সমাস আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।